সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আর এই দেখো, এখানটা পরিষ্কার করব, এই জায়গাটা পরিষ্কার করবো। আর ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি মাজা হয়ে গেছে। সেগুলো সমস্ত গুছিয়ে আজকে এই ঘরটা পুরোটা গুছিয়ে নেব, কিন্তু কখন গুছিয়ে নেব সেটা বলতে পারছি না। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সব কিছু দেখতে পাবে। প্রতিদিনের মতো আজও একই রকমভাবে আমি দিনটাকে শুরু করলাম। আমার সঙ্গে থাকো সারাদিন, আমি কি করছি তাহলে দেখতে পাবে। আজকে রান্না করব এঁচোড়ের ডালনা। তা এটা চিংড়ি মাছ দিয়ে করব ভেবেছিলাম, বাজার থেকে বলেছি চিংড়ি মাছ আনতে। এখন যদি আনে তাহলে চিংড়ি দিয়ে হবে, আর যদি না আনে তাহলে এমনিই হবে। আর এই যে এখানে এঁচোড় সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আর এখানে আলু কেটে রাখা আছে, আলুটা ভাজবো। আর এখানে পেঁয়াজ, টমেটো, আর এর মধ্যে রসুন আর আদা সবই পেস্ট করা আছে। এই যে পেস্ট করা আছে, আর এটার মধ্যে রসুন আছে। এই যে এগুলো সব পেস্ট করে রেখেছি, টগরি করেছে। তো এইটা আমি রান্না করে নিই। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে মেঘার একটু আলুর তরকারি হবে, আর এটা আমার সবজি সেদ্ধ হবে। আর এখানে ভাত আর ডালটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তাহলে দেখতে থাকো, আলুটা ভেজে নিই। আজকে একটু অন্যরকম ভাবে দিন শুরু হচ্ছে। আর আজকে আমি একটা রান্না করছি, যেটা রান্নাটা কমন রান্না, এঁচোড়ের ডালনা, এঁচোড় চিংড়ি, একদম কমন রান্না। তবে আমি যেভাবে রান্না করি এটা সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব যে আহামরি কিছু তা না, প্লেন পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে এইগুলো দিয়ে করেছি। প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপর ভেবেছিলাম চিংড়ি মাছটা দেয়া হবে কি হবে না, কোনো ঠিক ছিল না, কারণ বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলে তবেই দেওয়া। তা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিল। এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। টগরি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিল, আর চিংড়ি মাছ বেছেই নিয়ে এসেছিলো বাজার থেকে। বাড়িতে নিয়ে এসে আর বাছাবাছি করিনি। বাড়িতে নিয়ে এসে বাছাবাছি করি সময় থাকলে, কারণ বেছে নিয়ে আসলে কি ওরা অর্ধেক ফেলে দেয়, আর বাড়িতে নিয়ে এসে বাছলে নিজের মতো করে বেশ খানিকটা আরও কিছুটা থাকতো। এরা যেমন পুরো মাথাটা বাদ দিয়ে দিয়েছে, আর আমরা তো তা করি না, মাথার থেকে উপরের খোলাটা তুলে ফেলে দিয়ে তারপরে নিই। জায়গা যা করেছে তাড়াহুড়োর সময় আর করাও যেত না, বাড়িতে নিয়ে এসে টাইম পেতাম না। সেই কারণে আর কি একটু করেছি, ছোট ছোট হয়ে গেল আর কি। বললো বড়ই নিলাম, কিন্তু এতটাই বাদ দিয়ে দিল, মাছগুলো একটু ছোট হয়ে গেল। সে ছোট হোক, অসুবিধা নেই, যেমন আছে তেমনই রান্না করে ফেলবো, যখন যেমন তখন তেমন, অত ভাবতে গেলে চলবে না। ওই যে তেলে আলু ভাজলাম সেই তেলেই চিংড়ি মাছ ভাজলাম, সেই তেলেই তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দারচিনি আর এলাচটা মোটামুটি একটু তেলে ভাজা হয়ে গেল। এবার একে একে পেঁয়াজ দিচ্ছি, কারণ এঁচোড়টা অনেকটা পরিমাণ ছিল, খুব অল্প পরিমাণ ছিল না, অনেকটা পরিমাণ এঁচোড় ছিল। আর এখানে দুটো পেঁয়াজ আছে, দুটো পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু বাঁধিয়ে রেখেছিলাম যে একটুখানি মাছে দিয়ে দিও যেটুকু থাকবে সেইটুকু। আর আদা ছিল 2 চামচ মতন আদা দিয়েছি, 2 কি 3 চামচ মতন আদা দিয়েছি। আর রসুন রকম 2-3 চামচ দিয়েছি। রসুন দুটো ছিল, তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিয়েছি এঁচোড়ে, আর অর্ধেকটার বেশি দিয়ে দিয়েছি, আর অর্ধেকটার কম আছে। হাই উঠে যাচ্ছে দেখছো? তাই এই দেখো শুরু হচ্ছে।
রসুন দিচ্ছি, এটা রসুনটাও পেস্ট করে রেখেছিল। রসুন সবটা লাগেনি, যেটুকু না লেগেছে সেটুকু রেখে দেওয়া হয়েছে, কারণ রসুন তো আর মাছে দেওয়া হবে না। তো এঁচোড়ে সব মশলাগুলো দিয়ে দিলাম। এরপর জিরে, হলুদ, লবণ এইগুলো দেবো, যেগুলো কমন মশলা। একটু নেড়ে নিয়ে তারপরে জিরে, হলুদ, লবণ দেবো। দু চামচ মতন লবণ দিয়েছি, এই জিরে দিয়েছি 2-3 চামচ মতন। ছোট্ট চামচটা, খুবই ছোট্ট, একদমই ছোট্ট একটুখানি চামচটা। কোটোর ভেতরে যে চামচগুলো থাকে আর কি, ছোট ছোট স্টিলের চামচগুলো, ওইগুলো একদম ছোট ছোট, ওগুলো আলাদাভাবে কিনতেও পাওয়া যায়। আর এই যে হলুদ দিলাম একটু, আর লবণ। এরপর টমেটো পেস্ট দেবো একটু। কমন যা যা মশলা দেয় সেই কমন মশলাগুলো দিয়ে, কমন জিনিসগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে যখন খুব ভালো কষা হয়ে যাবে তখন সেদ্ধ করা এঁচোড়টা ঢেলে দেবো। টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা বলছিল, টগরি বলছিল কেটে দেবে নাকি, আমরা না পেস্ট করে দাও, আমার ওটাতেই সুবিধা হয়। কেটে দিলে টাইমটা অনেক বেশি লাগে তো, আর এর সঙ্গে মশলার সঙ্গে কষা হয়ে যাবে, এটা আরও ভালো লাগে আমার, কালারটাও সুন্দর আসে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল দেবো একটুখানি, জল দিয়ে দিয়ে কষাবো, তাহলে একটুখানি ভালো কষানো হয় আর কি। আমি অবশ্য এটা জল দিয়ে দিয়ে কষাই, কারণ এটা আমি বুয়ের বাবার দেখে শিখেছি রান্না। আমি কিন্তু বেশিরভাগ বুয়ের বাবার দেখে শিখেছি, কারণ এখানে এঁচোড়ের মশলা কষা হয়ে গেছে। আর এই দেখো এখানে মেঘার আলুর তরকারি হচ্ছে, আর এখানে মাছ ভাজবে, তাই মাছের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। আর এই যে মাছ লবণ হলুদ মাখানো হচ্ছে। আর এই জায়গায় দেখলে বললাম চিংড়ি মাছ যদি আনে তবেই হবে, তো এদের নিয়ে এসেছে, তো চিংড়ি দিয়েই এঁচোড় হবে। আর এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখানে এঁচোড়টা ঢেলে দেব। সেদ্ধ করা এঁচোড়, এটা জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা এঁচোড়। দিয়ে ভালো করে মশলা দিয়ে আগে এঁচোড়টাকে কষে নেব। ভালোভাবে এটা কষে নিয়ে তারপর আলু আর চিংড়িটা দিয়ে দেবো, কারণ এখন চিংড়ি দেবো না, চিংড়িটা একটু পরে দেবো। দেখতে থাকো। এদিকে মশলা কষা হয়ে গেছে, মশলা দিয়ে এঁচোড়টা কষা হয়ে গেছে। এবার আলু আর চিংড়ি মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়বো, একটু এটাও একটুখানি এর সঙ্গে কষিয়ে নেব। এগুলো সব সেদ্ধ ভাজা কমপ্লিট, শুধু একটুখানি জল দিয়ে ফুটলে এটা রান্না কমপ্লিট। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। বুবাইয়ের খাওয়া পর্যন্ত মাছের ঝোল যদি না হয়, বুবাই এমনি দিয়ে খেয়ে যাবে, মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে। কষানো হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার জলটা খুব গরম হয়নি, সামান্য উষ্ণ হয়েছে। এদিকে মাছ ভাজা হচ্ছে, প্রচণ্ড ফাটছে মাছ। কেন এখনকার মাছগুলো এরকম ফাটে কে জানে, বুঝতে পারে। যে মাছই দেওয়া হয় সে মাছই ফাটে। দেখো ফট 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 করে দেখো ফাটছে কি হয়। ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। এই জল মোটামুটি গরম হয়েছে, আর দরকার নাই, গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। এইটুকুনি জল দেবো, আর বেশি জল দেবো না। না আর বসাতে হবে না, তুমি মশলা করতে থাকো। এবার যদি জল লাগে তাহলে ঠান্ডা জলই দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এঁচোড়ের ডালনা কমপ্লিট। ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। ঘিটা দিলে একটু ভালো লাগতো, কিন্তু আর ঘি দিচ্ছি না, প্রচুর মশলা দেওয়া হয়েছে, সেজন্য আর ঘি দিচ্ছি না।
আমার চিমনিটা চললে কি আওয়াজ হয়, কোনো কথাই ঠিকঠাক শোনা যায় না, কান মাথা ঝালাপালা হয়ে যায়। চিমনি চলছে, আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, তাই এটুকু রান্না করে ছাদে যাব, ছাদে ঠাকুরের বাসনগুলো মাজতে। সেদিন স্টিলের বাসনগুলো মাজা হয়েছিল, আর আজকে পিতলেরগুলো মাজা চলছে, এখনও মাজছে। আমি ওই কটা মাজা ধোয়া হয়েছে, ওগুলো উপর করে রাখলাম, ওইগুলো এখন ভিডিও করে নিলাম। আর বাকিগুলো সবাই যে এখানে মাজা হচ্ছে, দেখো ভিজানো আছে গামলার মধ্যে, ওইদিকে মাজা হচ্ছে, টুকটুক হয়ে যাক, একবারে তুলে নিয়ে চলে যাব। বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে, ছাদ থেকে বাসন মেজে নামিয়ে নিয়ে আসলাম। এগুলোই সব এখন ঠিকভাবে পরপর এই জায়গাটাকে গোছাবো, তখন দেখতে পাবে যে কিভাবে গোছাচ্ছি। আজকে আমাদের রান্না হলো এঁচোড় চিংড়ি। দেখলে এঁচোড় চিংড়িটা আমি রান্না করলাম। আর এখানে হলো মেঘার আলুর তরকারি রান্না হচ্ছিল, এটাও দেখতে পেলে। এটা উচ্ছে আলু ভাজা। আর আলু তরকারিটা মেঘার নাম করা, কিন্তু খায় সবাই, শুধু আমি বাদ। আর এখানে হলো মাছের ঝোল, কাতলা মাছের। আর এটা হলো মুসুরির ডাল, যেটা আমাদের প্রতিদিনই হয়। এই আজকে মোটামুটি রান্না হলো। আর আমার জন্য কি হলো দেখবে, এই দেখো আমার জন্য কি রান্না হলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার জন্য হয়েছে এই যে মুসুরির ডাল, পেঁপে আর পটল সেদ্ধ। এটাই আমি খেয়ে নেবো, এটা এখন বাটিতে ঢেলে রাখবো, খেয়ে নেবো। এবার চলো এই জায়গাটা প্রতিদিনের মতো পরিষ্কার করে নিই, গুছিয়ে ফেলি। আর এই যে বাসনগুলো আছে, বাসনগুলো তুলে ফেলি, দেখতে থাকো। এতক্ষণ তো ঠিকই ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল একদম সুন্দরভাবে, কিন্তু সমস্যাটা এসে দাঁড়ালো ঠিক এরপর। এই যে বাসনগুলো গোছাচ্ছি দেখছো, বাসনগুলো গোছানোর পর আমি শুরু করলাম কিচেনের যে টাওয়ালগুলো এইগুলো তোলা। এতক্ষণ ধরে বেশ ভালো কথাবার্তা বলছি, ঠাকুর ঘরে যাচ্ছি, ওপরে বাসন, ঠাকুরের বাসন মাজা ধোয়া তোলা পাড়া সব কিছু হচ্ছে, সমস্ত কিছু হলো। তারপরে সেগুলোকে তুলে নিয়ে আসলাম ওই রোদে গরমে ছাদে। তাও নিষেধ করলো যে এত গরমে তোমাকে যেতে হবে না, আমি তাও শুনলাম না, আমি জোর করে সেই ছাদে গেলাম, গিয়ে সেগুলো বাসন টাসন তুললাম, কারণ করতেই হবে, এগুলো না করলে হবে না। বুবাই বারবার বলছে এই গরমে ছাদে যাচ্ছ, এই রোদে আবার শরীর খারাপ করবে, এমনিতেই তোমার শরীর ভালো না, রাত্রিবেলায় করো। কিন্তু রাত্রে কী বলো তো, রাতে দেখা যায় না, যে যতই আলো জ্বলুক আর যাই জ্বলুক, রাতে না বাসনগুলোর ভেতরে কিছু লেগে থাকলে দেখা যায় না। সেই কারণে আমি দেখলাম যে না, দরকার নেই, দিনের বেলাতেই করি। তো বলছে একবার রান্না করলে এতক্ষণ ধরে আগুনের মধ্যে, আবার এখন যাচ্ছ, আমরা যে কিছু হবে না, আমি ছায়াতেই যা করবো, ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, পরে কলের কাছে গিয়ে ধুয়ে নিয়ে আসলেই হবে। তা গেলাম, গিয়ে সমস্ত কিছু করে চলে আসলাম, নিচে আসলাম, সব ঠিকঠাক তোমাদেরকে ভালো দেখিয়ে দিলাম ভিডিও সব কিছু, যে এটা এইভাবে করব, সেটা সেইভাবে করব। তারপর আসলাম কিচেনে, যে না যাই এবার কিচেনটা ঠিকঠাক করে একটুখানি পরিষ্কার করে নিই। প্রতিদিন পরিষ্কার না করলে ভালো লাগে না। আর পোকামাকড়, আরশোলা টারশোলা, ছোটো ছোটো কুটি কুটি আরশোলা হয় আমাদের এই সমস্ত প্লাইয়ের ঘরে, প্লাই যে সমস্ত ঘর, তাদের প্রত্যেকেরই আমার মনে হয় কুটি কুটি আরশোলাটা হয়। তবে সেই কারণে প্রতিদিন পরিষ্কার করে যদি একটু হিট স্প্রে করে দেওয়া যায় মুড়ির মুখগুলোতে, তাহলে আর হয় না। ওই বেসিনে, সিঙ্কে বা নিচে যেখান দিয়ে জল যাচ্ছে ড্রেনে, এইসব জায়গাগুলোতে যদি হিট স্প্রে করে দেওয়া হয়, তাহলে ওই কুটি আরশোলাগুলো আর দেখা যায় না। তা সেই কারণে আমি প্রতিদিন এখন এগুলো তুলে ফেলছি, তুলে পরিষ্কার করে ফেলছি, দেখতেও ভালো লাগে। আর ওই পাতা থাকলে দেখতেও ভালো লাগছে না, একদম বাজে লাগছে, নোংরা হয়ে থাকছে। সেই কারণে ওগুলো তুলে ফেললাম, কালকে আবার অন্যগুলো পাতবো আর এগুলো কেচে দেবো। এরকমভাবেই এখন চলছে আর কি, প্রতিদিন কাচা ধোয়া চলছে। তো ওগুলো তুলেছিলাম কাচবো বলেই, ভিজিয়ে দেবো, দিয়ে পরে কেচে নেবো, এরকম একটা মানসিকতা ছিল, ইচ্ছে ছিল আর কি। কিন্তু সমস্যা দেখা গেল ওইখানেই, যে এই ঘরে এসে, রান্নার জায়গাতে এসে আমি আস্তে আস্তে এগুলো গোছাতে শুরু করলাম। তারপরে যখন ওই টিস্যুগুলো তুলতে শুরু করেছি, তখন থেকে শুরু হয়ে গেছে আমার শরীরের ভেতরে কষ্ট। কারণ অতক্ষণ ধরে ছাদে রোদে, তারপরে আগুনের কাছে রান্না করা, তারপরে বাসন গোছানো, তারপরে যেই ওগুলো করতে শুরু করেছি, আর আমার শরীর দিল না আর কি। তখন সেই তাড়াহুড়ো করে কোনো রকমে ওই
টিস্যুগুলো তুলে আর চলে গেলাম, তারা মানে ঘরে চলে এলাম। ঘরে চলে গিয়ে মানে ঠান্ডায় আর কি বসলাম, শুলাম। তারপর আস্তে আস্তে মানে আস্তে আস্তে খুব ধীরে 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 ওটা মানে কমতে থাকলো আর কি, মানে শারীরিক পরিস্থিতিটা কমতে থাকলো। তা সেই কারণে আমি তখন যে আবার ভয়েস দেবো, দিয়ে ভিডিওটা আপলোড করব, সেটাও করতে পারলাম না। এই গরমকালটা আমার ভীষণ কষ্টের সময়, ভীষণ কষ্টের। আমি কোনো দিন গরমকাল পছন্দ করি না, কোনো দিন না, ছোটো থেকে। যত শীত হোক, যত শীত পড়ুক, শীতে আমি স্নান করতে না পারি, করব না, ঘরের মধ্যে বসে থাকবো, উঠবো না, নড়বো না, তাও ভালো। কিন্তু মানে এইভাবে গরমের মতো কষ্ট আমি শীতে পাই না। শুয়ে বসে মানে সব কিছুতে কষ্ট। আর শীতের সময় ঘুরে বেড়ানো, এ বলো সে বলো, এখানে সেখানে ওখানে কত বেড়ানো যায়, আর কিচ্ছু করা যায় না। তারপরে মানে এই রকম, সেই কারণে আমি গরমটা একদমই কোনোদিনই পছন্দ করি না। তা আজকে হঠাৎ করেই ভিডিওটা শেষ হয়ে গেছে, আমি আর আলাদাভাবে যে ভিডিওটা শেষ করতে পারিনি, দেখবে হঠাৎ করেই ভিডিওটা শেষ করে দিয়েছি। আর ভয়েস দিতে দিতে যেটুকু যা বলবো তাই, কিন্তু মানে এমনিতে বলতে পারবো না। আবার লাইভ করার সময়ও সামনে আসতে পারিনি আমি, কারণ ওটার পরে যখন শরীরটা ঠিক হলো তারপর আস্তে আস্তে আমি লাইভ শুরু করলাম। কিন্তু লাইভ শুরু করার পরও আমি সামনে আসতে পারলাম না, শুয়েই ছিলাম পাশে। শুয়ে থেকে শরীরটা ঠিক হওয়ার পর এতক্ষণে আমি ভয়েস দিতে এলাম। তা ভয়েস দিয়ে ভিডিও আপলোড করব, তারপরে আবার অন্য যা হয় কিছু করব। তো আজকে ভিডিও মানে আমার ভিডিও যত বড় হয় তত বড় হয়নি, 19 মিনিটের ভিডিও হয়েছে। 19 মিনিট 40 সেকেন্ডের ভিডিও হয়েছে। যা হয়েছে তোমরা তাই দেখে নিও। এই দেখো কুকারটা ওখানে বসানো ছিল, মানে প্রথমে যখন তোমাদের দেখালাম তখন ডালটা দেখলাম সেদ্ধটা কম হয়েছে, সেই জন্য আবার আর একবার সিটি মেরে নিলাম যে আর একটু সেদ্ধ হয়ে যাক। এই দেখো, এই যে টিস্যু তুলছি, এই সময় থেকেই শুরু হয়েছে, মানে আমার ভেতরে শুরু হয়ে গেছে আর কি কষ্টটা, যেটা হয় মানে সাফোকেশন, শ্বাস নিতে কষ্ট যেগুলো হয়, এগুলো তো মানুষকে বলে বোঝানো যাবে না বা দেখানোও যাবে না। এই সময় আমি মানে হাত পা অবশ হয়ে যাওয়া, এইগুলো শুরু হয়। তো এইগুলো শুরু হতে যখন শুরু করেছে তখন থেকেই আমি ভাবছি যে এইবার আমাকে ঘরে গিয়ে মানে থামতে হবে, ঘরে যেতে হবে। মানে ওখানে দাঁড়িয়ে থাকলে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখছো হাত পা নড়ছেই না, মানে কোনটা করব সেটাই বুঝতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। তাও ধীরে 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 এইটুকু কোনো রকম করে আমি মানে বলছে পাশ থেকে, মনে হচ্ছে তোমার শরীরের মধ্যে মানে কিছু কষ্ট হচ্ছে, তোমার কিছু খারাপ লাগছে, ঘরে চলো, আর ভিডিও করতে হবে না। আমি বলছি এইটুকু করে চলে যাবো, এই বলছি। বলতে বলতে আমি মানে ইয়ে হয়ে যাচ্ছি আর কি, কথাও মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে দেখো ভাঁজি করতে পারছি না, মানে এগুলো এত উলট পালট হয়ে যাচ্ছে আর কি। তখন থেকেই মানে শুরু হয়ে গেছে, টিস্যুগুলো তোলা থেকে আমার শুরু হয়ে গেছে ভেতরে প্যালপিটেশনটা, অসুবিধাটা আর কি। ওই জন্য আমি গরমের সময় ব্লগও ঠিকঠাক দিতে পারছি না। এই যে এত সুন্দর পুজোগুলো করছি, এত ভালো করে ভিডিও দেব, সেই ভিডিওটাও আমি ঠিকঠাক দিতে পারছি না। যে রাধা মাধবের ভিডিও যে তোমাদের সামনে তুলে ধরবো সুন্দর করে, সেটাও করতে পারছি না। আবার কত জিনিস কেনাকাটার জন্য বাইরে যাওয়ার আছে, সেগুলোও কিনতে যেতে পারছি না। যে একটা চামড় কিনবো, তারপরে কি বলে পাখা কিনবো, এগুলো কিনবো কয়েকটা জিনিস, সেগুলো যে কিনবো, ঘন্টাটা ঠিক করাতে হবে, এগুলো করতে পারছি না এই গরমের জন্যে। তারপরে শরীরটা যখন আর পারলাম না, আমি তখন দেখলাম যে এই অবস্থাতেই থাক, আমি ঘরে গিয়ে আগে শুই, না হলে পড়ে গেলে এখন সবার হয়রান, আমার জন্য সবাই মানে অস্থির হয়ে পড়বে। সেই জন্য আমি দেখলাম যে ভিডিও থাক। বারবার বলছে বারবার পাশ থেকে যে আর করতে হবে না, চলো শুয়ে পড়ো, অমুক করো তমুক করো। আর আমি চিৎকার করে বলছি না, দাঁড়াও না, আর একটুখানি দাঁড়াও না, এইটুকুনি করে নিই না। ও বুঝতে পারছে, মানে চোখ টোক ঢুলু হয়ে আসছে, বুঝতে পারছে, কিন্তু তবুও আমি শুনছি না, আমি এটুকু করেই যাবো। তা আজকের মতো এখানেই শেষ করে দেবো ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে।